হচ্ছে কি আমাকে একটু বলবি তুই? উত্তর পাবো, উত্তর পাবো, উত্তর পাবো, উত্তর পাবো কোথায়? কোথায় উত্তর? আর ওইভাবে টেনে নিয়ে এলি কেন? কে এসছে আবার? তোর উত্তর। রাফিয়া রিপার কথা শুনে অবাক হয়। ওর উত্তর মানে? রাগিয়ে দরজা দিয়ে উক্কি দেয়। সাথে সাথে রাফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। আহিল বসে আছে সোফায়, সাথে আরও কিছু লোকজন আছে। রাফিয়া আহিল আর আহিলের ছেলেপেলেগুলো ছাড়া কাউকেই চিনতে পারছে না। তবে রাফিয়া বেশ অবাক হচ্ছে, ওর বাবা আহিলের সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছে। এই লোক এইখানে কি করছে? এখনই বুঝতে পারবি। রিপা কথাটা শেষ করতেই আনিসুল হক রুমে প্রবেশ করেন। রাফিয়ার অস্থিরতা দেখছে সে। এসে রাফিয়ার হাত দুটো ধরে আনিসুল হক, তোমার আমি কিছু কথা বলবো মা। আমি তোমার বাবা, তুমি তো আমার বিশ্বাস করো। বাবা, তুমি এসব কেন বলছো? তোমার কথার উত্তর দাও। অন্ধের মতো বিশ্বাস করি তোমার বাবা। আমি তোমাকে না জানি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাড়ি যাদের দেখছো তাদের তুমি একটু হলেও চিনো, ছেলেটাকেও জানো। ও তোমায় কাল বাঁচিয়েছে। ও না থাকলে আজকে হয়তো তোমার বড় কোনো ক্ষতি হয়ে যেত। আমি অনেক ভেবে দেখলাম, আমার পরে কেউ তোমায় নিয়ে এতটা ভেবেছে। আমি নিশ্চিত মনে ওর হাতে তোমায় তুলে দিতে চাই। কথাটা শুনে রাফিয়ার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি বলছে ওর বাবা? যাকে রাফিয়া সহ্যই করতে পারছে না তার হাতে নাকি তুলে দেবে, শুধুমাত্র বাঁচিয়েছে বলে? রাফিয়ার ভীষণ কান্না পাচ্ছে। রাফিয়া কিছু বলতে যাবে তার আগে আনিসুল হক রাফিয়ার হাত ধরে বাইরে নিয়ে যায়। আনিসুল হক নিজের পাশে রাফিয়াকে বসিয়ে দেয়। রাফিয়ার বুক কাঁপছে। কি হতে চলেছে? আহিল বসে আছে চুপ করে। একটু পর আর চোখে রাফিয়াকে দেখছে। আহিল জানে রাফিয়ার মনের অবস্থা, কিন্তু আহিল যে নিরুপায়। আহিলের বাবা হাবিব আহমেদ ছেলের বউ দেখে ভীষণ খুশি হয়েছে। তিনি আনিসুল হকের সাথে কাল রাতে কথা বলে নিয়েছে। যখন আহিল রাতে বাড়িতে ফিরে হুট করে বলল যে বিয়ে করতে চায়, সব থেকে বেশি খুশি হাবিব আহমেদই হয়েছিলেন। আহিলের মা রেবেকা বেগম এসে রাফিয়ার ওপাশে বসে। রাফিয়ার হাত ধরে একটা স্বর্ণের রিং পরিয়ে দেয়। রাফিয়া চুপ করে বসে আছে। একটা পর্যায়ে সেই সময় চলে আসে যার জন্য আহিল অপেক্ষা করছিল, আর রাফিয়া অপ্রস্তুত ছিল। কাজে দিয়ে ওদের বিয়ে পড়ানো হয়। রাফিয়ার বুকটা ফেটে যাচ্ছে। আহিলকে মেরে ফেলতে ইচ্ছে করছে। শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য বিয়ে পর্যন্ত নিয়ে এসেছে লোকটা। নিজের বাবার উপরও রাফিয়ার প্রচুর অভিমান হয়, কিন্তু মুখে কিছুই প্রকাশ করে না। সব শেষে রাফিয়াকে দেওয়া হয় সাইন করতে। রাফিয়া হাতে কলম ধরে রাখতে পারছে না। সাইন করে দিলেই সারা জীবনের জন্য আহিলের সাথে ওর নাম জড়িয়ে যাবে, এইটা ভেবেই রাফিয়ার কান্না পাচ্ছে। আর অন্যদিকে আহিল চুপ করে রাফিয়ার হাতের দিকে তাকিয়ে আছে। এই তেরা মেয়েটা ভালোভাবে সাইন করে দিলেই আহিল বেঁচে যায়। সমস্ত রাগ অভিমান নিয়েই রাফিয়া কাবিননামায় সাইন করে দেয়। আহিল যেন বুক ভরে নিঃশ্বাস নেয়। আহিল পেরেছে, অবশেষে তার ধানি লঙ্কা প্রিয়তমাকে তার অর্ধাঙ্গিনী করতে পেরেছে। কাবিননামায় সাইন করে রাফিয়া উঠে নিজের রুমে চলে আসে। কেন যেন খুব অস্থির লাগছে। সমান তালে হাত পা কেঁপে যাচ্ছে। রাফিয়ার পেছন পেছন রিপাও আসে। রিপা আসতেই রাফিয়া অন্যদিকে ফিরে যায়। এই মুহূর্তে কাউকে সহ্য হচ্ছে না রাফিয়ার। রিপা চেষ্টা করেও রাফিয়ার মুখ থেকে কথা বের করতে পারে না। রাফিয়া চুপ করে আয়নার সামনে বসে আছে। চোখ দিয়ে পানি ভরে যাচ্ছে, যেন পলক ফেললেই জল গড়িয়ে পড়বে। রিপা হতাশ হয়ে বেরিয়ে যায় রুম থেকে। আহিল রিপার আসারই অপেক্ষা করছিল। রিপাকে বেরিয়ে আসতে দেখেই ইশারায় জিজ্ঞেস করে রাফিয়ার কথা। রিপাও ইশারায় উত্তর দিয়ে দেয়। একটু আসছি আমি। কথাটা বলে আহিল উঠে আসে। বাকিরা বসে নাস্তা করছে আর টুকটাক গল্প করছে। আহিল রাফিয়ার রুমে প্রবেশ করে। দেখে রাফিয়া আয়নার সামনে বসে অনবরত কেঁদে যাচ্ছে। আহিল আস্তে দরজা বন্ধ করে এগিয়ে যায় রাফিয়ার দিকে। রাফিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। রাফিয়ার চোখ আয়নার দিকেই ছিল। কি আয়নায় দেখছো? কাঁদলে তোমায় কেমন দেখা যায়? রাফিয়া কোনো উত্তর দেয় না, চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। আহিলের দিকে ঘোরে, আহিলের পাঞ্জাবির কলার চেপে ধরে। আহিল কোনো প্রতিবাদ না করে চুপ করেই দাঁড়িয়ে থাকে। আপনি ইচ্ছে করে এমন করলেন তাই না? প্রতিশোধ নেয়ার জন্য। আমি সব জানি। আমাকে কিডন্যাপও নিশ্চয় আপনি করিয়েছেন, যাতে আমাকে বাঁচিয়ে আমার বাবার কাছে হিরো সাজতে পারেন, আমাকে বিয়ে করে শাস্তি দিতে পারেন। নিন, এইবার তো আপনি খুশি, আপনার প্ল্যান সাকসেস। আর কিছু? আর কিছু মানে? আর কিছু কি? আপনি কি ভেবেছেন কি আপনি আমায় বিয়ে করবেন আর আমি সব মেনে নিব? কখনো না, আর কেউ না জানুক।
আমি খুব ভালো করেই জানি আপনি কি কেন করলেন, কি ক্ষতি করেছি আমি আপনার। আমার সব স্বপ্ন আপনি শেষ করে দিলেন। কি জাদু করেছেন আমার বাবাকে। একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে কখনো মেনে নিব না। প্রয়োজনে আমি মরে। রাফিয়া আর কথা শেষ করতে পারে না, তার আগে আহিল রাফিয়ার নিজের ঠোঁট চেপে ধরে। বিষয়টা এতটাই জলদি হয়েছে, রাফিয়া হতবাক হয়ে আছে। আহিল রাফিয়ার কোমরে এক হাত রাখে, আরেক হাত রাফিয়ার চুলের মধ্যে দিয়ে ধরে, অনবরত চুমু খেতে থাকে রাফিয়ার ঠোঁটে। রাফিয়া নিজের সর্বশক্তি দিয়েও আহিলকে দূরে সরাতে পারে না, বরং আরও আহিল শক্ত করে রাফিয়াকে চেপে ধরে। অনেকটা সময় নিয়ে আহিল রাফিয়ার ঠোঁট ছেড়ে দেয়। রাফিয়া ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আহিল শুধু রাফিয়ার ঠোঁট দুটো দেখে যাচ্ছে। এতটা সময় চুমু দেওয়াতে রাফিয়ার ঠোঁট দুটো লাল হয়ে গেছে। রাফিয়া নিজের ঠোঁট মুছে আহিলের দিকে আবার এগিয়ে আসে, কিন্তু এইবার আর আহিলকে ধরতে পারে না। তার আগে আহিল রাফিয়ার হাত চেপে ধরে দেয়ালের সাথে। তোমার খুব সাহস তো দেখছি, ধানি লঙ্কা। এত চুমু দেওয়ার পরেও আমার সাথে আবার শক্তি দেখাতে আসছো। শোনো মেয়ে, তোমাকে যদি ওইখানে নিয়ে যাই না, তুই কিন্তু 2 দিন উঠেও দাঁড়াতে পারবে না। তাই তোমার এই চুনোপুটির মতো শক্তি তোমার কাছেই রাখো। আর তোমাকে বিয়ে করার জন্য আমার তোমাকে কিডন্যাপ করে হিরো সেজে বিয়ে করতে হবে কেন? আমি চাইলে তোমায় তুলে নিয়ে গিয়েও বিয়ে করতে পারতাম, তুমি কিছুই করতে পারতে না। আমি আরও ভাবলাম বিয়ে যখন করবই, তোমার পরিবারও থাকুক সাথে, এতে তোমার মন খারাপও হবে না। তুমি দেখি উল্টো আরও আমাকে দোষ দিয়ে যাচ্ছ। এইটা কেমন হলো? রাফিয়া চুপ করে আহিলের কথাগুলো শোনে, তারপর আবারও মুচড়াতে শুরু করে। আহিল তো নাছোড়বান্দা, সে আরও কাছে এসে চেপে ধরে রাফিয়াকে। তুমি কি চাইছো বলো তো? থাকতে চাইছো আমার সাথে? আপনার একটু লজ্জা নেই তাই না? আমি আপনাকে যেখানেই মানি না কেন, আমি আপনাকে যেখানেই মানি নাই, আমি আপনাকে যেখানে মানি না সেখানে আপনার সাথে থাকতে চাইবো। কেউ একজন বলে গিয়েছিল তুমি নির্লজ্জ হও, তবে সেটা তোমার বউয়ের কাছে। আমিও নির্লজ্জ। আর মেনে নাও। তারপর আমাকে মেনে না নেওয়ার আগেই বাচ্চার মা হয়ে গেলে আবার তোমার আফসোস থেকে যেতে পারে। ছাড়ুন আমায়। ছাড়বো না, আছি তো আর একটু সময়। থাকতে হবে না, চলে যান। কে থাকতে বলেছে আপনাকে? কেউ না, কিন্তু আমি তো থাকতে চাইছি। তোমার বাপই তো বুঝতে পারছে না। বিয়ে করে বাসর না করেই চলে যাব, এই দুঃখ কি আমার পরাণে সইবে? তুমি বলো। রাফিয়া আহিলের কথায় চরম বিরক্ত। আহিলকে জোরে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। যদিও আহিল চাইলে রাফিয়া ওকে নড়াতেও পারতো না, তাই আহিল ইচ্ছে করে দূরে সরে যায়। রাফিয়ার আর ভালো লাগছে না, সব কিছু কেমন উল্টে পাল্টে যাচ্ছে। আহিল কাছে আসলে অদ্ভুত অনুভূতি হচ্ছে। আহিল এইবার আস্তে করে রাফিয়ার হাত ধরে। রাফিয়া বাধা দেয় না, চুপ করে থাকে। শোনো মেয়ে, তোমার জেদি মুখটা আমার ভীষণ প্রিয়। তোমার এই কোমলতায় আমি বারবার হারিয়ে যাই। বিয়ে করার অন্য কোনো উদ্দেশ্য নেই আমার, শুধু তোমাকে নিজের করে রাখার একটা শক্ত দলিল দরকার ছিল। তাই এই বিয়ে, কোনো প্রতিশোধের জন্য না। আহিল কথাটা বলে রাফিয়ার কপালে একটা চুমু খায়। রাফিয়া যেন চেয়েও কিছু বলতে পারছে না। আহিল রাফিয়াকে চুপ থাকতে দেখে মুচকি হাসে। অভ্যাস করো মেয়ে, বিয়ে হয়েছে, বর তো আদর করবেই, এত অবাক হওয়ার কিছু নেই। আর আমি একটু বেশিই করব। আপনাকে একদিন আমি সত্যি খুন করে দিব আমার কাছে আসলে। এই যে এখনো কাছে করে দাও খুন। বউয়ের হাতে খুন হওয়া তো ভাগ্যের ব্যাপার। রাফিয়া বেশ বিরক্ত, কোনো কথা বলেও শান্তি পাচ্ছে না। আহিল তা বুঝতে পারছে। আসছি আমি। হুট করে আহিল কথাটা বলে রাফিয়ার কপালে আবারও একটা চুমু খেয়ে বেরিয়ে যায় দরজা খুলে। রাফিয়া আহিলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জীবনটা কেমন যেন মনে হচ্ছে রাফিয়ার। বাইরে এসে আহিল আনিসুল হকের পাশে বসে টুকিটাকি কথা বলে উঠে যায়। যাওয়ার আগে রাফিয়াকে ডাকে আনিসুল হক। না চাইতেও রাফিয়া বেরিয়ে আসে। রাফিয়া আসতেই হাবিব আহমেদ আর রেবেকা বেগম রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। হাবিব আহমেদ বলেন, তোমার বাবার জন্য তোমায় রেখে যেতে হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি তোমায় আমাদের ঘরে নিয়ে যাব মা। ভালোভাবে থেকো। তোমাকে কিছু না জানিয়ে হুট করে এসব হয়েছে বলে মনে কষ্ট নিও না। উত্তরে রাফিয়া কিছু বলে না, চুপ করে থাকেন। রেবেকা বেগম এগিয়ে এসে রাফিয়ার 2 হাতে 2টো বালা পরিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন, তারপর বেরিয়ে যায়।
রাফিয়া বেশ অবাক হয় সব কিছুতেই। আহিলরা যেতে আনিসুল হক রাফিয়াকে হাত ধরে সোফায় বসিয়ে দেন। তিনি জানেন তার মেয়ে তার উপর বড্ড অভিমান করেছে। মেয়েকে বুকে জড়িয়ে নেয়। রাফিয়া বাবাকে ধরে কেঁদে দেয়। কাঁদিস না মা, ওকে আমি যার হাতে তুলে দিয়েছি, দেখিস সে আমার জায়গা তোর মনে করে নিবে। আমার করা দায়িত্বগুলো সে পালন করবে। তুই খুব খুশি হবি দেখিস, শুধু বাবার উপর ভরসা রাখ। রাফিয়া ভাগ্যকে মেনে নিতে পারে, তবে আহিলকে কেন যেন মেনে নিতে পারছে না। জীবন সঙ্গী বুঝি এইভাবে হয়ে যায় মেয়েদের। রাফিয়া সব থেকে বেশি ভরসা করে তার বাবাকে। আহিল কি সত্যি পারবে সে ভরসা অর্জন করতে? সময় পেরিয়ে গেছে আরও 2 দিন। এই 2 দিনে রাফিয়ার সাথে আর আহিলের দেখা হয়নি, আর না কথা হয়েছে। আহিল শত ব্যস্ততায় আছে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ঝামেলা তত বেড়েই চলেছে। অন্যদিকে রুদ্র বরাবরের মতোই আহিলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। সকাল সকাল আহিল বসে আছে ওদের ক্লাব ঘরে, চলছে মিটিংয়ের মধ্যে আহিলের ফোনে একটা কল আসে। নামটা দেখে আহিল কল রিসিভ করে। হ্যাঁ বল। ভাই, ভাবি বাসা থেকে বের হয়েছে, সম্ভবত ভার্সিটি যাইব। এখন কি করুম? শেষ 2 দিন ধরে আহিল রাফিয়াদের বাড়ির সামনে লোক রেখেছে, যাতে রাফিয়া কোথাও গেলে সহজেই জানতে পারে। গাড়ির ব্যবস্থাও করেছে। এই মুহূর্তে ঘুরে বেড়ানো ঠিক হবে না, তাই এই 2 দিন রাফিয়া বের হয়নি। গাড়ি নিয়ে যা, বলবি আহিল ভাই পাঠিয়েছে। কিছুতেই যেন রিকশায় না ওঠে। আচ্ছা ভাই। কল কেটে দিয়ে ছেলেটা দ্রুতই গাড়ি নিয়ে রাফিয়ার সামনে। হঠাৎই গাড়ি চলে আসায় ভয় পেয়ে একটু পিছিয়ে যায় রাফিয়া। সরি ভাবি, উঠেন গাড়িতে। গাড়িতে উঠবো কেন? কে আপনি? আমি সাব্বির ভাবি, অহিল ভাই লগে থাকি। তো আপনার ভাইয়ের সাথে থাকেন, এইখানে কি করছেন? আর একবার ভাবি ভাবিও করবেন না। আল্লাহ, কি কোন ভাবি? আপনার ভাবি কমু না তো কি কমু? তো ভাবি, এইবার গাড়িতে উঠেন। আহিল ভাই কইয়া দিছে গাড়িতে কইরা আপনারে দিয়া আসতে। রাফিয়ার পাশে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল রিপা। আর পারছে না। রাফিয়া যে কিছুতেই এই গাড়িতে উঠবে না তা সে জানে, কিন্তু না উঠলে আবার আহিল রাফিয়ার খবর করে ছাড়বে। এত করে বলছে, চল যাই, সমস্যা কি? তোর ইচ্ছে হলে তুই যা, আর আপনার আহিল ভাইকে বলে দেবেন তার গাড়ি করে আমি কোথাও যাব না, আমি রিক্সা করেই যাব। কথাটা বলে রিপার হাত ধরে টেনে নিয়ে রাস্তার অপর পাশ থেকে রিকশায় উঠে চলে যায়। সাব্বির আর কি করবে, সে সাথে সাথে আহিলকে কল করে জানিয়ে দেয়। একটা ঘাট তেরাকে বিয়ে করছি। শোন সাব্বির, তুইও রিক্সা ফলো করবি যতক্ষণ না আবার ভার্সিটি থেকে বের হয়ে বাড়ি ফিরে। তুই নজর রাখবি। আচ্ছা ভাই, চিন্তা করেন না। কলটা কেটে দিয়ে আহিল চেয়ারে গা এলিয়ে দেয়। এই মেয়ে কিছুতেই ওকে শান্তি দেবে না। ইচ্ছে করছে তুলে নিয়ে আসতে, কিন্তু শ্বশুর মশাইয়ের জন্য তাও পারছে না। এই কেমন বউ রে বাবা, স্বামীর কথা শোনে না। আহিলকে এইভাবে শুয়ে থাকতে দেখে শাওন এগিয়ে আসে। কি বলেছিলাম না, বিয়ে করিস না, এবার বোঝ ঠেলা। আহিল শাওনের কথার কোনো উত্তর দেয় না। মুচকি হেসে আবার ঠিক হয়ে বসে। ওই দিকের কি খবর? কোনো খবর নাই। দুজনকে আর দেখা যায়নি। বাড়িতেও নাকি আসেনি আর। রুদ্র ওর প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় রুদ্র আবার মনে মনে কিছু একটা করার কথা ভাবছে। লাভ নেই, ও আর কিছুই করতে পারবে না। আর মাত্র 3 দিন পর নির্বাচন। এইটুকু সময়ে ওর পক্ষে কিছুই করা সম্ভব না। তারপরেও ওকে আমার সুবিধা মনে হয় না। চোখ কান খুলে কাজ করতে বল সকলকে। যাই হয়ে যাক, যতই ঝামেলা হোক, সাধারণ মানুষ যাতে এতে না জড়ায়। আহিল শাওনের সাথে আরও কিছু কথা বলে, আবার বেরিয়ে পড়ে অন্য কাজে। না, বাড়িতে যেতে পারছে না, আর না বইয়ের কাছে। শুধু গাড়ি নিয়ে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। বারবার ফোন করে রাফিয়ার খবর নিয়েছে। ভার্সিটি শেষে একসাথে বের হয় রিপা রাফিয়া। এইবারও চোখে পড়ে সেই গাড়ি, কিন্তু রাফিয়া গাড়ির দিকে না তাকিয়ে আবার রিকশায় উঠে বসে। তোর কপালে দুঃখ আছে দেখিস, আগে না হয় যেতে পারতি না, এখন তো তোর হাজবেন্ড হয় রাফিয়া। চুপ কর, কিসের হাজবেন্ড? তোরা সবাই মিলে বুদ্ধি করে আমাকে বিয়ে দিয়েছিস। আমি কি বলেছিলাম ওনাকে বিয়ে করব? এত জেদ রাখিস না বোন, তোর ভালোর জন্যে। আইল ভাইয়ের জন্য কত মেয়ে পাগল জানিস, আর তুই পেয়েও এমন করছিস। সবাই যার জন্য পাগল, আমি তার জন্য পাগল নই। রিপা আর কিছু বলতে পারে না, চুপ করে বসে থাকে।
বাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে ওরা ভেতরে চলে যায়। এই খবর আহিলের কাছে পৌঁছাতেই আহিলের অস্থিরতা কমে। বাড়ি গিয়ে রাফিয়া সোজা বিছানায় গা এলিয়ে দেয়। এখন প্রায় বিকেল হয়ে এসেছে। রাফিয়া আবার উঠে ফ্রেশ হয়ে আনিসুল হকের রুমে যায়। কিছুটা সময় গল্প করে আবার বেরিয়ে আসে। রিপা আর ওর মায়ের সাথেও বসে গল্প করে। সন্ধ্যার দিকে রাফিয়ার রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। প্রচুর ঘুম পাচ্ছে তার। রাফিয়ার ঘুম ভাঙে রাত 1:30টার দিকে। হুট করেই চোখ মেলে তাকায়। পুরো ঘরে শুধু একটা মোমবাতি জ্বলছে, আর সেই আলোতেই রাফিয়া দেখে আহিল ওর দিকে ঝুঁকে তাকিয়ে আছে। রাফিয়া কিছু না বুঝেই জোরে চিৎকার দিয়ে ফেলে। আহিল ভাবেনি রাফিয়া চিৎকার করবে। সাথে সাথে আহিল রাফিয়ার মুখ চেপে ধরে। এই মেয়ে, আমি এত জোরে কেউ চিৎকার করেছি? তোমার বাপ খালা তো আমায় নির্লজ্জ ভাববে। রাফিয়া কিছু বলতে পারছে না, কারণ আহিল ওর মুখ চেপে ধরেছে। ব্যাপারটা আহিল বুঝতে পেরে রাফিয়ার মুখ ছেড়ে দেয়। এই আপনি আমার ঘরে কি করছেন? আর রিপা কোথায়? ছি বউ, এইগুলা কোনো কথা? বউ জামাই যদি একসাথে থাকে, সেখানে আর কেউ থাকে নাকি? চুপ থাকুন। আপনি কেন এসেছেন? আর এইভাবে আমার দিকে ঝুঁকে কি দেখছিলেন? তোমাকে। বিছানায় গা এলিয়ে দিয়ে বলে আহিল। এটা কি হচ্ছে? আমি কিন্তু আবার চিৎকার করব। করো, যত ইচ্ছে চিৎকার করো। কাল সকালে তো আমি চলে যাব, তুমি তো থাকবে মুখ দেখিও সবাইকে। কেন এসেছেন? আর আপনাকে আসতে দিল কে আমার ঘরে? আহিল রাফিয়ার এত প্রশ্নে খুব বিরক্ত। ও এসেছে রাফিয়াকে দেখতে আর সকালে ঘাড়তাড়ামির জবাব দিতে, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসায় আর ফিরে যায়নি। বিয়ে করা বই তো এইভাবেই রয়ে গেছে। আহিল এবার উঠে বসে রাফিয়াকে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজে ওর উপর ঝুঁকে শুয়ে পড়ে, তবে পুরোপুরি রাফিয়ার উপর ভর দেয় না। হঠাৎ এমন হয় রাফিয়াও বেশ অবাক হয়। বারবার আহিলের বুকে ধাক্কা দিতে থাকে ওকে সরানোর জন্য, কিন্তু আহিলের ওই শরীরে রাফিয়ার ছোট্ট হাতের ধাক্কা কিছুই করতে পারবে না। যেই দিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকে জ্বালিয়ে যাচ্ছ। এত ঘাটতেরা কেন তুমি? হ্যাঁ, সকালে আমার গাড়িতে উঠোনি কেন? জেদ দেখিয়ে রিকশায় করে আসলে। যদি আবার কিডন্যাপ হয়ে যাও, কে বাঁচাবে? হলে হব। আপনাকে তো বাঁচাতে বলিনি। আমার ওপর থেকে সরুন বলছি। কি পেয়েছেন কি? হ্যাঁ, জোর করে বিয়ে করে নিলেন, এখন আবার জোর করে কাছে আসতে চাইছেন। শেষের কথাটা শুনে আহিল আর একটু এগিয়ে যায় রাফিয়ার দিকে। রাফিয়া চোখ মুখ খিসে ধরে। সাথে সাথে আহিল আস্তে করে একটা ফু দেয় রাফিয়ার মুখের উপর। কাছে আসতে হলে জোর করে আসতে হয় নাকি? আমি কাছে আসবো ভালোবেসে। আসার দরকার নেই, সরে যান। তুমি কি চাইছো আমি তোমার কাছে যাই? আমি কি আপনার মতো অসভ্য? আহিল রাফিয়ার মুখের দিকে তাকায়। মেয়েটা চোখ বন্ধ করে আছে, দেখতে একটা ছোট্ট পরীর মতো লাগছে। আহিল ভালো করে রাফিয়ার দিকে নজর দেয়। একটা বেবি পিঙ্ক কালার টি শার্ট পরে আছে। আহিলের চোখ যায় রাফিয়ার ফর্সা গলায়। আহিল আস্তে আস্তে মুখ নিয়ে যায় রাফিয়ার গলায়, মুখ ডুবিয়ে দেয়। রাফিয়ার সাথে সাথে হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে। এইভাবে যদি কেউ কাছে আসে, সে যদি হয় আবার নিজের স্বামী, তাহলে কোনো মেয়ে নিজেকে ঠিক রাখতে পারে না। এই মুহূর্তে রাফিয়া যেন নিজের জেদের কাছে হেরে যাচ্ছে। আহিলও নিজের মধ্যে নেই। সে রাফিয়ার গলায় পাগলের মতো চুমু দিতে শুরু করে। একটা পর্যায়ে কামড়ে ধরে রাফিয়ার গলা। রাফিয়ার সাথে সাথে একটা চিৎকার করে ওঠে। নিজের সমস্ত শক্তি দিয়ে আহিলকে ধাক্কা দেয় রাফিয়া। আহিলের হুঁশ ফিরে আসে। দ্রুত রাফিয়ার উপর থেকে উঠে বসে। রাফিয়া গলায় হাত দিয়ে কান্না করে দেয়। আহিলের নিজেকে অপরাধী মনে হচ্ছে। চুমু পর্যন্ত মেয়েটা ঠিকই ছিল, কামড় দেওয়াটা। আহিল এগিয়ে যায় রাফিয়ার দিকে। রাফিয়াকে উঠে বসিয়ে জড়িয়ে ধরে। সরি বউ, আমি নিজের মধ্যে ছিলাম না। বিশ্বাস করো, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। লক্ষ্মী বউ, তাকাও আমার দিকে। আহিলের এমন আহ্লাদি কথায় রাফিয়ার রাগ আরও বেড়ে যায়। রাফিয়া আহিলকে ধাক্কা দিয়ে আবার বিছানায় ফেলে দেয়। নিজে আহিলের উপর উঠে বসে। আহিল অবাক না হয়ে পারছে না, তার বউ কি পাগল হয়ে গেল নাকি? রাফিয়া উঠে বসে আহিলের ঘাড়ে জোরে জোরে কামড় দিতে শুরু করে। একটা না, দুইটা না, সমান তালে দিয়েই যাচ্ছে। এত জোরে কামড়গুলো দিচ্ছে আহিলের জান বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলছে না, চুপ করে সহ্য করছে। রাফিয়া এক পর্যায়ে ধীরে ধীরে কামড় দিতে থাকে, তবুও থামে না। আহিলের পুরো ঘাড় লাল বর্ণ ধারণ করেছে। রাফিয়া একটা পর্যায়ে থেকে যায়, ঘাড় থেকে মুখ সরিয়ে আহিলের দিকে তাকায়। আপনি যতই মস্তন হন না কেন, আমার সাথে লাগতে আসবেন না।
মেরে ফেলবো একেবারে, মেরে ফেলবো একেবারে। আহিল ওর ঘাড় নাড়াতে পারছে না, ব্যথার সাথে জ্বলে যাচ্ছে। রাফিয়া আহিলের উপর থেকে উঠে যাবে, আহিল হাত ধরে আটকে দেয়, নিজের বুকে নিয়ে আসে রাফিয়াকে। রাফিয়া উঠে যেতে চাইলে আরও শক্ত করে ধরে। রাফিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এই যে এই কামড়গুলোর ব্যথা তোমাকে ফিরিয়ে দিতে আমার একটু সময় লাগতো না বউ। শুধু এখন চাইছি না এই ব্যথাগুলো ফিরিয়ে দিতে। বুকে থাকো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আহিলের এমন শান্ত কণ্ঠে বুক কেঁপে ওঠে রাফিয়ার। বউ বউ করছে কেন? রাফিয়ার মায়া হয় আহিলের জন্য। কি করুণ হাবার আবদার, ঘুমোতে দাও। রাফিয়া আর কিছু বলে না, চুপ করে শুয়ে থাকে আহিলের বুকে। একটু সময় পরে আহিল ঘুমিয়ে যায়। রাফিয়া মাথা তুলে তাকায় আহিলের দিকে, চোখে মুখে ক্লান্তি। সাদা পাঞ্জাবি পরিহিত আহিলকে দেখে রাফিয়া তাকিয়ে থাকে। ভোরের দিকে ঘুম ভাঙে আহিলের, চোখ মেলে তাকাতে দেখে পুরো রুম অন্ধকার হয়ে আছে। ভোরের আলো ফুটেছে মাত্র। আহিল লক্ষ্য করে রাফিয়া ওর বুকের উপর মাথা দিয়ে পায়ের উপর পা তুলে আরামে ঘুমিয়ে আছে। আহিল একটু মুচকি হাসে, তারপর রাফিয়ার কপালে আলতো করে একটা চুমু খেয়ে রাফিয়াকে ভালো করে শুয়ে দিয়ে উঠে বসে। বিছানার পাশে টেবিলের উপর থেকে ফোন আর মানিব্যাগটা নিয়ে দরজা খুলে বেরিয়ে যায় আহিল। বাইরে এসে দেখে রিপা দাঁড়িয়ে আছে। নাস্তা করে গেলে হতো না ভাইয়া? অন্য একদিন করব, আজকে আসি। আহিল বেরিয়ে যায়। রিপা গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আবার নিজের ঘরে গিয়ে রাফিয়ার পাশে শুয়ে পড়ে। কাল অনেক রাতে হুট করে আহিল চলে আসে, তখন বাকিরা ঘুমে। রিপা বুঝতে পারে বিষয়টা, তাই নিজে এই রুম ছেড়ে দিয়ে বসার ঘরের সোফায় শুয়ে পড়ে। আর আহিল রাফিয়ার কাছে। বাড়ি ফিরে আহিল দ্রুত শাওয়ার নিতে চলে যায়। পানি ঘাড়ে লাগতেই জ্বলে ওঠে। কোনো রকমে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে আর নিজের ঘর দেখছে। ঘাড়ের কামড়ের দাগগুলো ফুটে আছে, তাও একটা না দুটো না, অনেকগুলো কামড়। আহিল আলমারি খুলে একটা পাঞ্জাবি বের করে পরে নিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। চারিদিকে আহিলের নাম থাকলেও রুদ্র যে কোনো ঝামেলা করবে না এইটা নিয়ে একেবারেই নিশ্চিত নয় আহিল। তার মধ্যে রিজনের খবর কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। গাড়ি নিয়ে আহিল চলে আসে ক্লাব ঘরে। একাই এসেছে, মনের ভেতর প্রচুর অশান্তি হচ্ছে আহিলের। শাওনকে ফোন করে চলে আসতে বলে। সকাল 9টার দিকে ঘুম থেকে ওঠে রাফিয়া। এই দিক ওই দিক তাকিয়ে দেখে কেউ নেই। রাফিয়ার মনে পড়ে কাল তো আহিল ছিল, স্পষ্ট মনে আছে ওর। রাফিয়া উঠে বসে ফ্রেশ হয়ে এসে আবার বিছানায় বসে। তখনই রিপা রুমে ঢোকে। তুই অমন সঙ্গের মতো বসে আছিস কেন? কি হয়েছে? কিছু না, কাল রাতে তুই কোথায় ছিলি? বসার ঘরে। কেন? ওমা, এখন কি তোদের বড় বইয়ের মাঝে কাপা মেয়ে হাড্ডি হব নাকি? তুই ওনাকে ঢুকতে দিয়েছিস, তাই না? হুম। রাফিয়া এই কথা শুনে রাগে চোখে রিপার দিকে তাকায়। রিপা ভয় না পেয়ে উল্টো রাফিয়ার কাছে এসে বসে। তারপর রাফিয়ার কানে কানে বলে, বর বলে মানিস না, আবার বরের আদর তো ঠিকই নিয়েছিস। মানুষ এমনই কিসের আদর? হয়েছি, আর মিথ্যা বলতে হবে না। কিসের আদর ওইটা তোমার ঘাড়ে? দেখে বোঝা যাচ্ছে। আর এইভাবে বসে না থেকে শাওনে রেডি হোক, ভার্সিটিতে তো যেতে হবে নাকি? কথাটা বলে রিপা রেডি হতে চলে যায়। রাফিয়া চুপ করে বসে থাকে। রিপার সব কথাই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। রাফিয়া উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সত্যি ঘাড়ের একটা জায়গায় লাল হয়ে আসে। রাফিয়া এইবার বুঝতে পারে রিপা কেন এইসব বলছে। রাফিয়ার প্রচুর মেজাজ খারাপ হয় আহিলের উপর। রাফিয়াও রেডি হতে চলে যায়। রিপা আর রাফিয়া রাস্তায় বেরিয়ে দেখে আজকেও সেই গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু রাফিয়া ওঠে না। রিপাকে নিয়ে রিকশায় উঠে বসে। আজকেও উঠলি না গাড়িতে? দেখিস রাতে আবার চলে আসবে। আজকে এসে দেখুক না একবার। আমি বাবার কাছে যদি না বলেছি। ছি, তোর বিয়ে করা জামাই তোর সাথে এসে থাকবে, ওইটা তুই আঙ্কেলকে বলবি? রাফিয়া কথাটা শুনে সত্যি বুঝতে পারে এই সব কথা কি বাবাকে বলা যায় নাকি। চুপ কর, আসুক না আজকে, ওই ব্যাটার খবর করে ছাড়বো আমি। খিলাপ, 2 দিন পরে এমনিতেই নিয়ে যাবে তোকে। মানে? তোর কি মনে হয় আহিল ভাই তোকে এইভাবে রেখে দিবে বিয়ে করে? আঙ্কেল শুধু বলেছে বলে যে নির্বাচন শেষ হওয়ার আগে তোকে কিছুতেই দিবে না, তাই সে মেনে নিয়েছে। থাকতে না পেরে কালই চলে এসেছে। আর 2 দিন পর তো নির্বাচন শেষ, তোকে নিতে দেরি করবে বলে তোর মনে হয়? কথাগুলো শুনে রাফিয়ার মনে অস্থিরতা শুরু হয়। আর 2 দিন বাকি।
তারপর কি ওই লোকটার সাথে সংসার বাঁধতে হবে? রাফিয়া একটু নড়ে চড়ে বসে। আহিল জানতে পেরেছে রাফিয়া আজকে ওর গাড়ি করে যায়নি। আহিলের প্রচুর রাগ হয়। এত ব্যস্ততার মধ্যে থেকে কিভাবে কি সামলাবে বুঝে উঠতে পারে না। এই জন্যই গুরুজনেরা বলে গেছে, নারীর মায়ায় পড়লে জীবন শেষ। গলার কাটার মতো, না পারবে গিলতে আর না পারবে ফেলতে। আজকে নির্বাচন, সকাল থেকে শুরু হয়েছে ভোট। আহিল নিজের ক্লাব ঘরে চেয়ারে চুপ করে বসে আছে। ওর আশেপাশে বাকিরা। কিন্তু অবাক করা বিষয় হলো, সকাল থেকে কোথাও রুদ্রকে দেখতে পায়নি আহিলের লোকেরা। শাওনি বিষয় নিয়ে ভাবছে, তবে আহিলের আরেকটা রিল্যাক্স মুডেই আছে। রাফিয়ার আজকে ভার্সিটি বন্ধ ভোটের কারণে। রাফিয়া তাই একটু দেরিতে উঠেছে ঘুম থেকে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রাফিয়ার বাবা আর খালা দুজন মিলে বের হচ্ছে। রিপা সোফায় বসে বসে টিভি দেখছে। কোথায় যাচ্ছো খালামণি তোমরা? কোথায় আবার? ভোট কেন্দ্রে যাচ্ছি। ভোট দিতে হবে না? তা না হয় বুঝলাম, কিন্তু তুমি কেন যাচ্ছ বাবা? বিআই সাহেব যেতে বললো, তাই যাচ্ছি, দেখে আসি একটু। রাফিয়া হতাশ, আর কোনো কথা বলে না। ওনারা বেরিয়ে যায়। রাফিয়া সোফায় শুয়ে পড়ে। শুয়ে পড়লো কেন? তো কি করব, নাচবো? এখন নাচবি কেন? নাচবি তো সন্ধ্যায়। তোর একমাত্র জামাই এমপি হচ্ছে, তুই হয়ে যাবি এমপির বউ। রাফিয়া এইসব শুনে একটা মুখ ভেঙচি দেয়, তারপর আবার শুয়ে পড়ে। সারাদিন শেষে সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। এই সময়ের জন্যই সবাই অপেক্ষায় ছিল। রাফিয়া নিজের রুমে গিয়ে বসে আছে। বাকিরা টিভির সামনে বসে আছে। রাফিয়া চাইছে কিন্তু যেতে পারছে না। কেন যেন ওরও খুব ভয় করছে, যদি আহিল হেরে যায় মানুষটার ভীষণ মন খারাপ হবে। এইসবই বসে বসে ভাবছে, হঠাৎ করেই বাইরে থেকে চিল্লাচিল্লির শব্দ পায়। রাফিয়া উঠে বারান্দায় যায়। রিপা দৌড়ে রাফিয়ার কাছে যায়। এমপির বউ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোমার এমপির জন্য অপেক্ষা করছো? ফালতু বকবি না তো, আমি কারোর জন্য অপেক্ষা করছি না। জানি জানি, আর বলতে হবে না। রাফিয়া আর কোনো উত্তর দেয় না, চুপ করে বারান্দায় দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আহিল তার জয়ের খবর শুনেও তেমন কোনো প্রতিক্রিয়া করেনি। এখন মনে হচ্ছে ফলাফলটা আগে থেকেই জানা। সব কাজ সেজে আহিল রাতে বাড়ি ফেরে। হাবিব আহমেদ আর রেবেকা বেগম সোফায় বসে আছে। আহিল তাদের দিকে এগিয়ে গিয়ে দুজনকে একসাথে জড়িয়ে ধরে। হাবিব আহমেদ জানতেন তার ছেলে তাকে নিরাশ করবে না কিছুতেই। সবশেষে আহিল নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রেবেকা বেগম টেবিলে খাবার বাড়ছে। কি রে, এখন আবার কোথায় যাচ্ছিস? আয়, খেয়ে নিবি আয়। মা, এখন তো খেতে পারবো না। সারাদিন চলে গেছে, তোমার ছেলে তার বউয়ের সাথে একটু কথাও বলতে পারিনি। এখন যদি না যাই, বউ তো আমায় ছেড়ে চলে যাবে। মা, আমি ফোন দিয়েছিলাম বেয়াইকে, আর বউকে রেখে থাকতে হবে না তোমার। এইবার বউ আনার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি মা। কথাটা বলেই আহিল দ্রুত পায়ে বেরিয়ে যায়। রেবেকা বেগম ছেলের কাণ্ড দেখে মুচকি হাসে। আহিল গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তার বউ তো তার খবর জীবনেও নিবে না, তাই বলে কি সেও নিবে না? আহিল রিপাদের বাড়ির সামনে এসে গাড়ি থামায়। রাফিয়ার নাম্বারে কল করে। রাফিয়া তখন টেবিলে বসে পড়ছিল। আহিলের নাম্বার দেখে রাফিয়ার সাথে সাথে কেটে দেয়। কেন যেন খুব রাগ হচ্ছে ওর। আহিল আবার কল করে। রাফিয়া আবারও কেটে দেয়। এবার আহিল মেসেজ দিয়ে বসে, যদি 5 মিনিটের মধ্যে নিচে নেমে না আসো, আমার থেকে খারাপ কেউ হবে না। রাফিয়া মেসেজ দেখেও কিছু বলে না। আহিল আবারও মেসেজ দেয়। এবার রাফিয়া উঠে বারান্দায় এসে দাঁড়ায়। আহিল ওকে দেখে একটা মুচকি হাসি দেয়, আর তার বিনিময়ে রাফিয়া দেয় মুখ ভেঙচি। আহিল ওকে ইশারায় নামতে বলে। রাফিয়া চলে যেতে চায়, কিন্তু কি যেন ভেবে দরজা খুলে নিচে নামে। গেট দিয়ে বের হয়ে ধীরে ধীরে আহিলের সামনে এসে দাঁড়ায়। আহিলও রাফিয়ার দিকে একটু ঝুঁকে হুট করেই রাফিয়াকে কোলে তুলে নেয়। রাফিয়া ভাবতেও পারেনি আহিল এমন কিছু করবে। করছেন কি আপনি? মানুষ দেখবে। নামান আমাকে, অসভ্য লোক, রাস্তাঘাটে অসভ্যতামি করছেন। আহিল কোনো উত্তর না দিয়ে রাফিয়াকে গাড়িতে বসিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। রাফিয়া বুঝতেই পারছে না কিছু। গাড়িতে উঠে আহিল রাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি জানি তুমি আমাকে একটু সহ্য করতে পারো না। আমি বর হিসেবে খুব বাজে। এখন একটু নড়বে না, এইভাবে আমাকে থাকতে দাও। আমি ভীষণ ক্লান্ত বউ, তুমি ছাড়া শান্তির জায়গা নেই আমার।
আহিলের এমন কথায় রাফিয়া একেবারে চুপ হয়ে যায়। লোকটার এমন অধিকার বোধ রাফিয়াকে দুর্বল করে দিচ্ছে। রাফিয়া চুপ করে বসে থাকে। আহিল ওকে আরও কাছে টেনে নেয়। গাড়ির লাইট অফ থাকায় কিছুই দেখা যাচ্ছে না, শুধু অনুভব করা যাচ্ছে। আহিল একটু পরেই রাফিয়াকে আবার ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসে। কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দেয়। কোথায় যাচ্ছেন? আমাকে রেখে যান, আমি কোথাও যাব না। চুপ করে বসে থাকো, কোনো কথা না। বসে থাকবো না। আপনি কোন হরিদাস পাল যে আমাকে আপনার সব কথা শুনতে হবে? আমাকে জায়গা মতো দিয়ে আসুন। চুপ থাকো বউ, আমি তোমাকে খেয়ে ফেলবো না। আপনাকে আমি বিশ্বাস করি না। আমিও তোমাকে করি না। ওই দিন যা করেছো এখনো আমার ঘাড়ে দাগ আছে। রাফিয়া তাকিয়ে দেখে আসলেই আহিলের ঘাড়ে অনেকগুলো দাগ। এমনিতে আহিল সবসময় পাঞ্জাবি পরে, তবে এখন টি শার্ট পরে স্পষ্ট দাগগুলো দেখা যাচ্ছে। আপনি আগে করেছেন কেন? আমি করলেই তুমি করবে নাকি? অবশ্যই। আচ্ছা তাহলে রেডি থাকো, কিসের জন্য? সময় হলেই দেখতে পাবে। এবার চুপ থাকো। রাফিয়া সত্যিই চুপ করে থাকে। গাড়ি চলছে তো চলছেই। প্রায় অনেকটা সময় পর গাড়ি এসে একটা সুন্দর রাস্তায় থামে। আহিল গাড়ি থেকে নেমে রাফিয়াকেও নামায়। রাফিয়া নেমেই ওর চোখ বড় বড় হয়ে যায়। কি সুন্দর রাস্তা, দুই পাশে গাছপালা। রাস্তার এক পাশ ধরে অনেকগুলো ল্যাম্পপোস্টের বাতি, যা দিয়ে পুরো রাস্তা সুন্দরভাবেই দেখা যাচ্ছে। রাফিয়ার মনটা খুশি হয়ে যায়। আহিল জানতো এইখানে আসলে রাফিয়ার মন ভালো হবেই। রাফিয়ার পাশে এসে দাঁড়ায় আহিল, তারপর শক্ত করে রাফিয়ার হাত ধরে। রাফিয়াও কিছু বলে না, দুজন পাশাপাশি হাঁটতে থাকে। কিছুতে দূরেই একটা চায়ের টং দোকান দেখতে পায়। দুজনে গিয়ে সেখানে বসে। আশেপাশে অল্প কিছু মানুষও আছে, তবে রাফিয়া অবাক হচ্ছে এই রাত 12টায়ও মানুষ চা খেতে বের হয়। কি ভাবছো? না ভাবছি যে মানুষ এই রাত 12টায়ও চা খেতে এইখানে আসে। কেন আসবে না? প্রিয় মানুষকে নিয়ে আসো। প্রিয় মানুষকে নিয়ে আসে। দোকানের নাম দেখো না, প্রেম চা। মানে হচ্ছে যারা প্রেম করে তারা এখানে এসে চা খায়। শুধু যারা প্রেম করে তারাই আসে, বাকিরা আসলে কি চা দেয় না? দেয় তো। আমি তো আগে একাই আসতাম, আমাকে তো দিত। আপনি আগেও এখানে এসেছেন? অনেকবার। ইচ্ছে ছিল প্রিয় মানুষ নিয়ে আসার, আজকে তাও পূরণ হয়ে গেল। রাফিয়া অবাক হয় আহিলের এই কথা শুনে। রাফিয়া ওর প্রিয় মানুষ, এইটাও সম্ভব? রাফিয়া আর আহিল আরও টুকটাক কথা বলে চা শেষ করে, আবার গাড়ি করে চলে আসে। পুরো রাস্তায় রাফিয়া শুধু ভেবেছে আহিলকে কি জিজ্ঞেস করবে। রাফিয়া তার প্রিয় মানুষ কিনা, কিন্তু জড়তা কাজ করায় আর বলতে পারে না। বাসার সামনে এসে গাড়ি থামায় আহিল। রাফিয়া নেমে যেতে নিবে, আহিল হাত ধরে ফেলে। রাফিয়া ঘুরে তাকায় আহিলের দিকে। তুমি আর প্রিয় মানুষ, ভীষণ প্রিয় মানুষ। যাও গিয়ে ঘুমিয়ে পড়বে, খুব তাড়াতাড়ি তোমায় নিয়ে আসবো। তৈরি থেকো বউ। বলে রাফিয়ার কপালে একটা চুমু খায়। রাফিয়া চোখ বন্ধ করে ফেলে। আহিল চুমু খেয়েও দেখে রাফিয়া চোখ বন্ধ করে আছে। আহিলের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। ঠোঁটে কি একটু চুমু খেতে পারি বউ? অনুমতি কি দেওয়া যাবে? রাফিয়ার সাথে সাথে চোখ মেলে তাকায়। আহিল আস্তে করে একটা ধাক্কা দিয়ে গাড়ি থেকে নেমে বেরিয়ে যায়, দৌড়ে বাসায় চলে যায়। আহিল মুচকি হেসে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাফিয়া দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করে। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। রাফিয়ার হাতে ফোনও নেই। অন্ধকারের মধ্যেই রাফিয়া অনুমান করে রাফিয়া নিজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করেই রাফিয়া রুমের বাতি জ্বালিয়ে দেয়। বাতি জ্বালাতেই রাফিয়া আটকে ওঠে। রিপা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। রাফিয়া দৌড়ে রিপার কাছে যায়। রিপার মাথা ফেটে অনবরত রক্ত বের হচ্ছে। রাফিয়া রিপার মাথা ওর কোলে রাখে। এই রিপা, কি হয়েছে তোর বোন? চোখ খোল না। কে তোর মাথায় আঘাত করেছে বল আমায়। রিপার কোনো সারা শব্দ নেই। রাফিয়া রিপার নার্ভ চেক করে, চলছে না। রাফিয়া বুঝতে পারে রিপা আর নেই। তখনই ওর মাথায় আসে রিপার এই অবস্থাও একবার ওর খালামণি আর ওর বাবা কেন বেরিয়ে এলেন না। রাফিয়ার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। দৌড়ে যায় রিপা ওর খালামণির ঘরে। লাইট জ্বালাতেই চোখে পড়ে বিছানায় পড়ে থাকা আর
আদরের খালামণিকে। রাফিয়া দৌড়ে ওনার কাছে যায়, খেয়াল করে বুঝতে পারে তার খালামণিও আর নেই। তাকে ঠিক বুকের মাঝখানটায় গুলি করা হয়েছে। রাফিয়ার ভয়ে শরীর কাঁপতে শুরু করে। কোনো রকম আওয়াজ না করেই বাবার ঘরের দিকে পা বাড়ায়, যেন রাফিয়া আগে থেকে জানে ওর বাবার ঘরেও একই রকম কিছু হয়েছে। রুমের দরজাটা খুলতেই রাফিয়ার চোখ দুটো বন্ধ করে নেয়, সাথে সাথে জ্ঞান হারায় রাফিয়া। ঠিক 2 দিন পরে রাফিয়ার জ্ঞান ফেরে। চোখ মেলে তাকাতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। চোখ মেলে এখনও ঠিকভাবে তাকাতে পারছে না রাফিয়া। তাকাতে গেলেই চোখে ভীষণ যন্ত্রণা করছে। রাফিয়া চোখ বন্ধ করে নেয়। সে বুঝতে পারে একজন তাকে আবার বেডে শুয়ে দিচ্ছে। রাফিয়া শুয়ে পড়ে। অনেকটা সময় নিয়ে আবার চোখ মেলে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা আহিলকে দেখে রাফিয়ার মাথায় রক্ত উঠে যায়। রাফিয়াকে তাকাতে দেখে আহিল এগিয়ে যায় রাফিয়ার দিকে। আহিল কাছে আসতে রাফিয়া ধাক্কা দিয়ে আহিলকে দূরে সরিয়ে দেয়। এতে আহিল অনেকটা অবাক হয়, কিন্তু চুপ থাকে। রাফিয়া উঠে দাঁড়ায়, আহিলের দিকে এগিয়ে গিয়ে আহিলের কলারের পাঞ্জাবি খামচে ধরে। খবরদার আমার কাছে আসবেন না। কেন এসছেন আপনি? দয়া দেখাতে? লাগবে না আপনার দয়া। কেন দূরে গিয়েছিলেন সেদিন? ভাবছেন আমি কিছুই বুঝি না? ভাবছেন আমি কিছুই বুঝিনি? সব বুঝেছি আমি। আপনি কেন করলেন এইটা? রাফিয়ার কথাগুলো শুনে আহিল অনেকটা অবাক হয়। আহিল বুঝতে পারছে যে রাফিয়া ওর পরিবারের এমন ঘটনায় আহিলকে দায়ী করছে। ঠান্ডা হও, তুমি অসুস্থ। কথাটা বলে আহিল রাফিয়ার হাত ধরতে নিলেই রাফিয়া আরও দূরে চলে যায়। মিস্টার আদিয়ান আহমেদ আদিল, আপনার কোনো রকমের দয়া বা ভালোবাসা কোনো প্রয়োজন নেই আমার। চাই না আমার কিছুই। কথাটা বলে রাফিয়া নিজে রুম থেকে বেরিয়ে যায়। আহিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে শেষে কিনা রাফিয়া ভাবছে আহিল এইসবের সাথে জড়িত। আহিল কিছুটা সময় নিয়ে নিজেও বের হয়। এরই মধ্যে রাফিয়া হসপিটাল থেকে বেরিয়ে গেছে। আহিল বের হয়ে দ্রুত সেই দিকে যায়, দেখে রাফিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আহিল গিয়ে দৌড়ে রাফিয়ার হাত চেপে ধরে। কোথায় যাচ্ছ? আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। সব কিছুর জন্য আমাকে দায়ী ভাবছো? দায়ী না, আপনাকে দোষী ভাবছি। আমার জানা মতে আমার বাবার কোনো শত্রু ছিল না, আর না আমার খালামণির আর না রিপার। রিজন ভাইয়ার তো কোনো খোঁজই নেই, শুধুমাত্র আপনার শত্রু আছে, তাও হাতে গুণে শেষ করার মতো নয়। এর আগেও একবার আপনার জন্য আমার কিডন্যাপ করা হলো। আর এখন কি নিয়ে বাঁচবো বলুন তো আমি? বাবাকে ছাড়া কিভাবে সম্ভব? 3 জন মানুষকে গুলি করে মেরে দিল, আর এইটা আমি ভাববো এমনিতেই? হাত ছেড়ে দিন আমার। না আমি আপনার হাত ধরতে চাই, আর না চাই আপনি কোনোদিন আমার হাত ধরেন। আমার বাবা যে আমায় ভুল মানুষের হাতে তুলে দিয়েছিল, আফসোস সেটা বাবাকে বোঝাতে পারিনি। শুধু এইটুকুতেই বুঝে নিলে সব? রাফিয়া কোনো উত্তর না দিয়ে আহিলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে দেয়। সামনের দিকে হাঁটতে শুরু করে। পেছন থেকে জোরে জোরে শুধু একটা আওয়াজই ভেসে আসে। তুমি যা বিশ্বাস করে চলে যাচ্ছ তা সত্যি নয় বউ। আমি প্রমাণ করে দিব তোমায়, তোমার পাশে ছায়ার মতো থাকবো আমি, মনে রেখো। রাফিয়া আর পিছু ঘুরে তাকায় না, হসপিটাল থেকে বেরিয়ে যায়। আহিল আগের জায়গায় দাঁড়িয়ে থাকে। চোখে যতটা দেখা যায় ঠিক ততটুকুই দেখে তার প্রিয়তমার চলে যাওয়া। আহিল মনে মনে ঠিক করে নিয়েছে সত্যি প্রমাণ করেই সে বউয়ের সামনে গিয়ে দাঁড়াবে। সে প্রমাণ করবে যে রাফিয়াকে কোনো ভুল মানুষের হাতে তুলে দেওয়া হয়নি। সে সঠিক মানুষ, সে রাফিয়ার যোগ্য। সময় পেরিয়ে গেছে আরও 6 মাস। এই 6 মাসে বদলেছে অনেক কিছুই। শুধু বদলে যায়নি রাফিয়ার প্রতি আহিলের ভালোবাসা। সেই দিন যখন আহিলকে দোষী করে রাফিয়া হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর রাফিয়া ও আর আহিলকে দেখেনি, দেখবেই বা কী করে? রাফিয়া তো সেই অভিশপ্ত শহরই ছেড়ে দিয়েছিল, চলে এসেছিল নিজের শহর চট্টগ্রামে। এইখানে এসেই রাফিয়া হোস্টেলে থাকতে শুরু করে। 3 জন আপন মানুষের স্মৃতি ছাড়া রাফিয়ার যেন আর কিছুই নেই। রাফিয়া চট্টগ্রাম ফিরে আসার পরে তার বাবার বন্ধুর কিছু ছেলে মেয়েকে পড়াতে শুরু করে। রাফিয়া চট্টগ্রামে ফিরে আসার পর তার বাবার স্কুলের কিছু ছেলে মেয়েকে পড়াতে শুরু করে। যতই হোক নিজের খরচ তো চালাতে হবে। রাফিয়ার শখে সে ভার্সিটিও ছেড়ে দেয়, চট্টগ্রামের একটা বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে শুরু করে।
এইভাবে চলছে এখন জীবন। তবে সব কিছুর মধ্যে রাফিয়া কখনোই আহিলকে মনে করতে চায় না, আর না চায় অতীতের কিছু জানতে। আহিল দাঁড়িয়ে আছে নিজের রুমের বারান্দায়। এখন প্রায় সময়টাই ওর এখানে কাটে একা একা, ভাবতে থাকে কি হওয়ার ছিল আর কি হচ্ছে। আহিল যেন নিজেকে হারিয়ে ফেলছে বারবার। এই 6 মাসে দূর থেকে রাফিয়াকে দেখতে হয়েছে। যতবার হৃদয় পড়েছে নিজের প্রিয়তমাকে দেখার ইচ্ছে, ততবারই ছুটতে যেতে হয়েছে অন্য এক শহরে। তবুও দূর থেকেই দেখতে হয়েছে, কাছে যাওয়ার সাধ্য যে নেই আহিলের। কিভাবে হবে? এখনও তো প্রমাণই করতে পারিনি কিছু। 6 মাস চলে গেছে ওই ঘটনার, কোনো প্রমাণ পুলিশও জোগাড় করতে পারিনি। যদিও এই খুন নিয়ে তেমন কারো মাথা ব্যথা দেখা যায়নি, তবে আহিল নাছোড়বান্দা। আশ্চর্যভাবে সেই দিনের পরে রুদ্রকেও দেখা যায়নি।